দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজ থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের অচল বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সার্বজনীন পেনশনের আওতায় কারা আসবে সেই সিদ্ধান্ত দেবে সরকারের নির্বাহী বিভাগ, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাবলিক বিশ্ববিদ্যালয় শাটডাউন, এই শিরোনামে আমরা আজ কথা বলবো। আলোচনা বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে দুজন শিক্ষক আছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এম ওহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর কামরুল হাসান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমরা একটু সরাসরি এম ওহিদুজ্জামান স্যার, আপনাকে একটু শুরু করতে চাই। আসলে আজকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের 3 দাবি মূলত আপনাদের। আমরা আজকে সর্বাত্মক যে বিশ্ববিদ্যালয়গুলো একদম শাটডাউন হয়ে গেল, আসলে গত কয়েকদিন ধরে আপনারা এটি প্রত্যাহারের জন্য কর্মবিরতি পালন করে আসছেন। সব কিছু আসলে বন্ধ বলা চলে বিশ্ববিদ্যালয়গুলোর, 35টি বিশ্ববিদ্যালয়গুলো একেবারে অচল। আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে আপনাদের দাবিগুলোর বিষয় এবং কর্মবিরতি কতদিন চলবে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং যারা দেশ টিভির দর্শক শ্রোতা সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আপনি যথার্থই বলেছেন, আন্দোলন হচ্ছে এবং আজকে থেকে শাটডাউন, সর্বাত্মক আন্দোলন। একদিক দিয়ে দুঃখজনক এই জন্য যে এটি অত্যন্ত আমাদের জন্য কষ্টের যে দেশে একযোগে 35টি বিশ্ববিদ্যালয়, এটি বাংলাদেশের সাম্প্রতিককালে তো হয়নি, এটি খুবই এক্সেপশনাল একটাই যে একেবারে ইউনিভার্সিটির শাটডাউন। শুধু কর্মবিরতি না, ইউনিভার্সিটির আমাদের যে শিক্ষকদের, চেয়ারম্যান, ডিন, পরিচালক সকলের অফিস বন্ধ, পরীক্ষা বন্ধ, সকল কার্যক্রম বন্ধ। এটি শিক্ষকরা বাধ্য হয়ে করেছে। দেখেন, একটি দেশের অগ্রগতির জন্য সেই দেশের শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলছি, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সেই 60-এর দশকের শেষ দিকেই তিনি বারংবার বলেছেন, নির্বাচনী ম্যানিফেস্টোতেও ছিল যে শিক্ষার বিনিয়োগ হলো সর্বোৎকৃষ্ট বিনিয়োগ। শিক্ষকরাই কিন্তু এই শিক্ষার প্রাণ। আমরা যদি বলে চলি, এত বড় সিদ্ধান্ত কেন শিক্ষকদের আজকে নিতে হলো, এই জায়গায় কেন যেতে হলো? প্রাণ না, আমরা যদি থিওরিটিক্যালিও বলি, একটা শিক্ষা ব্যবস্থার যে ফ্যাক্টরগুলো থাকে তার প্রধান ফ্যাক্টর হলো শিক্ষক, এবং বলা হয় যে টিচার ইজ দ্য বেস্ট কারিকুলাম। সুতরাং সেই শিক্ষকের পেশাগত মর্যাদা, সেই শিক্ষক কাজ করার পরিবেশ এবং সর্বোপরি আপনার মেধাবী একটা মানসম্মত বিশ্বমানের শিক্ষা আপনাকে নিশ্চিত করতে হলে সেই শিক্ষা ব্যবস্থায় মেধাবীদের শিক্ষক হিসাবে যাতে আসতে পারে সেই পরিবেশ আপনাকে নিশ্চিত করতে হবে। আমাদের দুর্ভাগ্য দেখবেন যে আমরা হলাম, আমাদের বাংলাদেশের শিক্ষকরা ওয়ার্ল্ড পুরেস্ট পেইড। উপমহাদেশে আপনারা সাম্প্রতিক দেখছেন যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতনের একটা তালিকা আসছে গোটা উপমহাদেশে, সেখানে লোয়েস্ট আমরা। মায়ানমার বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, সবাই আমাদের চাইতে অনেক বেশি প্রাইমারি টিচার। আমি ফেডারেশনের দায়িত্বে ছিলাম, ঢাকা শিক্ষক সমিতির সেক্রেটারি ছিলাম, সেই 12-13-তে আমি একবার একটা করেছি। এখানে আমি দেখলাম যে গোটা ওয়ার্ল্ডের পুরেস্ট পেইড টিচার ইন টার্মস অফ পিপিপি ইন ডলার্স, পারচেজিং পাওয়ার প্যারিটি, ইভেন সেই সোমালিয়া বলেন, সুদান বলেন, হোয়াট এভার দি কান্ট্রি, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ সবচেয়ে নিচে, এবং সবচেয়ে নিচে। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছিলেন, তার নেতৃত্বে আমাদের 30 লক্ষ শহীদ, আমাদের সেই 2 লক্ষ বলা আছে, এখন গবেষণা থেকে দেখা যাচ্ছে যে একেবারে 5 লক্ষের অধিক মা বোন সংগ্রাম হারিয়েছে। সেই দেশ যে স্বপ্ন দেখে শুরু করেছিলেন, জাতির জনক ক্ষমতা গ্রহণ করে একটা বিধ্বস্ত, নিঃস্ব, সর্বশান্ত বাংলাদেশেও তিনি যে বাজেট দিয়েছিলেন, সেখানে কিন্তু জিডিপির 5%, মোর দ্যান 5% বাজেট ছিল শিক্ষায়। এবং শিক্ষকদের চাকরিকে স্টেবল করার জন্য আপনি জানেন যে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সেই সময় প্রধান বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হয়। আজকের তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এবং তিনি যে ক্ষমতা আসলেন 2009-8 সালে যে দিনবদলের সনদ দিলেন, সেখানে যথার্থই জাতির জনকের কন্যা এবং একজন প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক হিসেবেই তিনি তার দিনবদলের কর্মসূচিতে তিনি কিন্তু রাখলেন যে শিক্ষকদের জন্য পৃথক পে কমিশন করে উচ্চতর মর্যাদা এবং পৃথক এবং উচ্চতর বেতন কাঠামো দেওয়া হবে। এই যে আজকে যে স্বতন্ত্র বেতন স্কেল, বেতন কাঠামো আমরা চাচ্ছি, আমাদের প্রয়োজন সেটা তো আছেই মেধাবীদের শিক্ষাক্ষেত্রে আনার জন্য,
উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় ধরে রাখার জন্য, সেজন্য প্রয়োজন, আমি বলবো এটা তো আমার জাতির জনকের কন্যার, এটা একটা প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতি। এবং আমরা 10 সালে কথা বলেছি, আমার মনে আছে 10 সালের 30শে মার্চ এই প্রাইম মিনিস্টার কার্যালয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের একটা গ্রুপ, সেখানে উনি বলেছেন, 12 সালে উনি আমাদের সাথে বলেছেন, কিন্তু উনি করতে পারছেন না। কাদের জন্য করতে পারছেন না? উপরন্তু আমরা দেখলাম 15 যে স্কেল দেওয়া হলো 16তে জাতীয় স্কেল, সেখানে শিক্ষকদের অবনমন করা হলো তাদের স্কেল। সেটাও কিন্তু দীর্ঘ আন্দোলন করে এবং সরকারের সহায়তা নিয়ে। আমাদের সেই সময়ের মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের ঢাকা ইউনিভার্সিটি সিনেটের সদস্য, বর্তমান পার্লামেন্টের মেম্বার এবং পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শিক্ষা বিষয়ক, সেদিন তিনি বলতেছিলেন যে আমি সেই সময় চেষ্টা করেছি, এবারও আমি করব। তো আমি বলেছিলাম যে আপনি তো সেদিনও আন্দোলন করা লাগছে, আজকেরও আবার দেখেন, আজকের যে উদ্যোগ নেওয়া হয়েছে যে সার্বজনীন পেনশন, মাননীয় প্রধানমন্ত্রী যখন সার্বজনীন পেনশন দেন, সেদিন নিজেই বক্তৃতায় বলেছেন, এবং অত্যন্ত চমৎকার একটি কাজ, আমরা সবাই সেটাকে অভিনন্দন জানিয়েছি। অর্থাৎ যাদের পেনশন ব্যবস্থায় নেই, সেই সকল মানুষ, খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র আয়ের মানুষ, বেসরকারি চাকরিজীবী, আমাদের গার্মেন্টস কর্মী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, অর্থাৎ যারা পেনশন স্কিমে নেই, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা একটি কল্যাণমূলক রাষ্ট্রে এটি হওয়া উচিত, তিনি এটিকে সার্বজনীন পেনশন করেন। তিনি কিন্তু বলেছিলেন, তাহলে আমাদের পেনশন আছে, তাহলে সেই পেনশন আছে, সেই পেনশন বাতিল করা কেন? এবং সার্বজনীন যে পেনশন ব্যবস্থা প্রত্যয় করা হয়েছে, এটি চরম বৈষম্যমূলক, এবং আমি মনে করি এটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি পায়তারা। যাতে এখনই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা আমাদের যে মেধাবী ছাত্র যারা শিক্ষক হচ্ছেন বা ডিগ্রি করতে যাচ্ছেন, অনেকেই ফিরে আসছেন না, চাকরি নিয়ে চলে যাচ্ছেন, এখনই কিন্তু আমাদের সেপারেট পে স্কেল দরকার। আমাদের সেই যে সুপার গ্রেড যেটি আপনি বলছেন, সেই সময় এটি ফয়সালা হয়েছিল যে শিক্ষকদের সুপার গ্রেড দেওয়া হবে, সেই 16 সালের ফয়সালা, আমরা সেটিও পাইনি। সেই কারণেই শিক্ষকরা একেবারেই বাধ্য হয়ে, কারণ আমরা তো দেশের জন্য, আমাদের শিক্ষার্থীর জন্য। এবং আরেকটি কথা খুবই মনে রাখবেন যে আমরা যারা আজকে শিক্ষক, শুধু আন্দোলনকারী না, 30শে জুন পর্যন্ত যারা শিক্ষক, এটি কিন্তু তাদের জন্য না। এই প্রত্যাশকে হলো আজকে থেকে যারা যোগদান করবে। ফলে তাহলে আমরা আন্দোলন করছি কেন? আমরা আন্দোলন করছি দেশের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাবার জন্য। আর শিক্ষা ব্যবস্থা না বাঁচলে মানে এই বাংলাদেশ বাঁচবে না। স্কিমটা হচ্ছে নতুন যারা জয়েন করবে তাদের জন্য, আপনাদের জন্য না। মানে 1 জুলাই থেকে যারা জয়েন করবে, সে অর্থে আমরা যারা অধ্যাপক হয়ে গেছি, সেটা গ্রেড 1-এ যারা আমরা আছি আমাদের মতো, বা গ্রেড 2 বা ইভেন গ্রেড 3-তে যারা আছি, তাদের জন্য না, কিন্তু অন্য অন্য স্কিলেরও এই জন্য যে আমাদের তো প্রত্যেকটা নিয়োগ ওইভাবে অটো প্রমোশন না। ফলে এটি হতেই পারে যে আবার তারা বলবে যে তারা তো নতুন করে যোগদান করেছে, সুতরাং তাদের জন্য প্রযোজ্য হবে। সবচেয়ে যার জন্যই হোক না কেন, আমরা তো জাতির বিবেক, আমরা তো নীরবে দেখতে পারি না যে আমাদের শিক্ষাকে ধ্বংস করা হবে, এবং শিক্ষাকে ধ্বংস করা দেশকে ধ্বংস করা। সুতরাং সেটি আমরা মেনে নিতে পারি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর কামরুল আহসান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু স্যার, ওয়াহিদুজ্জামান স্যার, আপনি একটু কন্টিনিউ করবেন 1 মিনিটের মধ্যে যদি শেষ করেন। তো আমি যে কথাটা বলছিলাম যে দেখেন, সে কারণেই এটি যখন দিয়েছে, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে বলি, সেখানে সকল শিক্ষক, সেখানে শিক্ষক সমিতি, তারা কিন্তু প্রথম কোনো প্রোয়েক্টিভ কিছু করে নাই। শিক্ষক সমাজ যখন এরা চাইছে, মিটিং করেছে, সেই সাধারণ সভা আমিও ছিলাম, সকল শিক্ষকরা এটাকে প্রত্যাখ্যান করে তীব্র আন্দোলনের কথা বলছে, আপনার কাছে আমি আসবো, এবং সিগনেচার ক্যাম্পিং করেছে। আরেকটা আমি বলে শেষ করি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটা এক্সপার্ট কমিটি করেছে, কারণ অনেকে পার্লামেন্টে অর্থমন্ত্রী বলার চেষ্টা করেছেন, যারা এটার প্রবর্তক তারা বলার চেষ্টা করেছেন, তারা অ্যানালাইসিস করে বলেছেন যে এটা দিয়ে শিক্ষকদের স্বার্থ রক্ষিত হবে না, এবং এটি সত্যিকার অর্থেই চরম বৈষম্য। আমি আপনার কাছে আরও বিস্তারিত শুনবো, বৈষম্যের জায়গাগুলো নিয়ে আমরা নিশ্চয়ই শুনবো। ডক্টর কামরুল হাসান স্যার, আপনার কাছে একটু আসতে চাই, হঠাৎ করে এমন সিদ্ধান্ত আসলো বলে মনে করেন কিনা? এতে শিক্ষকদের ক্ষতির দিকগুলো নিয়ে আপনি যদি কিছু বলতে চান। হ্যাঁ, ধন্যবাদ আমার শ্রদ্ধেয় সহ-আলোচক, প্রিয় সঞ্চালক এবং যারা শুনছেন। আমি বিলম্বে আসার জন্য দুঃখ প্রকাশ করছি, এটা বাস্তবতার কারণে, জেএমের কারণে। যাই হোক, আমি শুনতে পারিনি প্রথম অংশে কি বলেছেন আমার শ্রদ্ধেয় সহ-আলোচক, তবে এটার প্রভাব যেহেতু আলোচনা একটু হয়েছে, আমি অনুমান করি যে কী কী প্রভাব, খারাপ প্রভাব পড়তে পারে। তো
তো এর সাথে আমি যুক্ত করি কি, এমনিতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা অনাকর্ষণীয় হচ্ছে। এটা একটা কারণ হচ্ছে আমরা দেখেছি যে প্রশাসনে যারা যাচ্ছে, পুলিশ প্রশাসন কিংবা সিভিল ব্যুরোক্রেট যারা হচ্ছে, তাদের মধ্যে ওই জায়গায় যাওয়ার একটা আগ্রহ আমরা লক্ষ্য করছি। ডাক্তার ইঞ্জিনিয়ারদের মধ্যে 2/3 তাদের নিজস্ব পেশা বাদ দিয়ে এইসব জায়গায় যাচ্ছে, এবং এটা কেন যাচ্ছে এখন স্পষ্ট হয়ে গেছে যে তারা প্রথমত হচ্ছে মেধার মূল্যায়ন পাচ্ছিল না, আর দ্বিতীয়টা হচ্ছে যে ওই সব জায়গায় গেলে আর্থিক উন্নতিটা অতি দ্রুত হয় এবং নিয়মকানুন পালন করতে হয় না। আমাদের যেই সরকারি কর্মচারী আইন 1979 যেটা আছে, সেটায় পরিষ্কার বলা আছে যে যা যা আছে আপনার যা অর্জন সেটা বিক্রি করেন বা ক্রয় করেন ওগুলো বাৎসরিক জানাতে হবে, সেগুলো জানানো হয়নি। সেগুলো জানানো দেখভাল করারও কেউ নেই, যার কারণে বেনজির কিংবা এই মতিউরদের আমরা দেখতে পাচ্ছি। এই কারণে এক ধরনের প্রভাব পড়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা অনাকর্ষণীয় হয়েছে। তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, মেধাবীদের এটা ন্যায্য দাবি যে অবসর উত্তর যে আর্থিক যেই নিরাপত্তা, ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরুন আমাকে দুটো অপশান দিলেন আপনি, একটা হচ্ছে যে অবসরে, নিশ্চয়ই আমার সহ-আলোচক এটা বলেছেন, আমরা এই মুহূর্তে অধ্যাপক যদি কেউ রিটায়ার করেন, তিনি অবসরে যান, তাহলে 80,73,000 টাকা গ্র্যাচুইটিও পাবে। নতুন যে স্কিম দেওয়া হচ্ছে 1 পয়সা পাবে না, 0। তাহলে আপনি শুরুতেই আপনি একটা ধাক্কা খাবেন যে আমি এটা কি করছি এবং আমাদের ভবিষ্যৎ কাদের কাছ থেকে এটা নিচ্ছে। আর অন্য সাথে যুক্ত করব, কেন আসবে না, পেশায় আগে যারা আছে টাকার জন্য তো আর এই পেশায় আসা হয় না, কিন্তু বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন, যেটুকু সুবিধা দেওয়া আছে সেটা উইথড্র করা কোন ধরনের কাজ? অন্যান্য দেশগুলোতে যে সুযোগ সুবিধা আছে সেগুলো কতটা আছে? আপনি সুযোগ সুবিধা দেখেন, বাংলাদেশে প্রভাষক শুরু হয় হচ্ছে স্কেল 22,000 টাকায়, সহকারী অধ্যাপক 35,500, সহযোগী 50,000 এবং অধ্যাপক হচ্ছে 64,600। আমি আপনার ভারতের বলি, প্রভাষক নেই, সহকারী অধ্যাপক 55,000 টাকা দিয়ে শুরু হয় রুপি, তারপর সহযোগী অধ্যাপক হচ্ছে 90 এবং অধ্যাপক হচ্ছে 1,35,000। পাকিস্তান, যে দেশটার সমালোচনা করতে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি, সেখানে প্রভাষক পদ নেই, ভারতের মতোই সিস্টেম। সহকারী অধ্যাপক 10,000, এখানে হচ্ছে 1,04,000। এটা কি হচ্ছে রুপি, এটা হচ্ছে সহকারী অধ্যাপক শুরু হচ্ছে, এটা স্কেল। তারপর হচ্ছে 1,65,000 সহযোগী এবং অধ্যাপক হচ্ছে 2,34,000, যেটা বাংলাদেশে হলো 64। এবার শ্রীলঙ্কায় দেখুন, এখানেও প্রভাষক পদ নেই, 1,05,680 দিয়ে শুরু হয়। সহযোগী অধ্যাপক হচ্ছে দেউলিয়ার কাতারে চলে গেছে এবং সেটা হচ্ছে 1,40,000 এবং অধ্যাপক হচ্ছে 1,86,345 শ্রীলঙ্কান কারেন্সি। আর আমাদের দেখুন 64,600। ঠিক আছে, আমাদের যদি এই অবস্থায় রাখে সেটাও সমস্যা নেই, কিন্তু যেটুকু সুবিধা আছে সেটুকু কেড়ে নেওয়া মানে হচ্ছে এটা। আমি অনুমান পরে সুযোগ পাবো নিশ্চয়ই, একটু তখন আলোচনা করব। আমার ধারণা হচ্ছে যে আমরা একটা বিরাট আর্থিক দৈন্যতায় ভুগছি, ব্যাংকগুলো প্রায় শূন্য। আমাদের রিজার্ভ রক্ষা করার জন্য IMF এর 3rd লোন আমরা নিয়ে কমিটমেন্ট দিতে হয়েছে, রাজস্ব আদায় করব, ঘাড়ে চাপ তৈরি করে। আমরা সামাজিক যেই খাতগুলো, শিক্ষা বলুন, স্বাস্থ্য খাত বলুন, সমস্ত সাবসিডি কিন্তু উইথড্র করা হয়েছে। এবং সর্বশেষ যেই জিনিসটি বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের এই যে বাৎসরিক তাদের যে হিসাব নিকাশের বিষয়টা, এটা তদারকি করতে হবে। IMF এর লোন যেহেতু নিয়েছে সরকার, হয়তো অর্থের অভাবে চাপে পড়ে আমাদের কথা তো আর কেউ শোনে না, আর কোনো পরামর্শও নেয় না। যেমন এই স্কিম করার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলুন, শিক্ষা মন্ত্রণালয় বলুন, UGC বলুন, কাউকে ইনভলভ করা হয়নি। তাহলে কারা করেছে? অর্থ মন্ত্রণালয়। ওখানে এত জ্ঞানী গুণী ভরে গেছে যাদেরকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের করেছি, যারা ওখানকার অপেক্ষাকৃত মেধাবী এবং শিক্ষা অনুরাগী, তারা PhD করতে আসে আমাদের কাছে। এরকম অনেক আছে, আমাদের শিক্ষকরা জুনিয়র আমরা অনেক PhD করিয়েছি। তাহলে ওরা কি যখন PhD করতে আসে সরকারি আমলারা, তারা তখন বুঝে স্যার খুব জ্ঞানী, আর অফিসে চলে গেলেই স্যার খুব নির্বোধ। এভাবে নির্বোধ ভাবা তো ঠিক না। স্যার, আমি আপনার কাছে বৈষম্যের দিকগুলো আপনার কাছেও শুনবো, আমি ওহিদুজ্জামান স্যারের কাছেও শুনবো। একটি বিরতি নিতে হবে আমাদেরকে, প্রিয় দর্শকদের সন্ধান নিতে হবে একটি ছোট্ট বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আছি আমি ফখরুল ইসলাম এবং আমার সঙ্গে দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। ওহিদুজ্জামান স্যার, আপনার কাছে আসতে চাই। শুনছিলাম আসলে বিশ্ববিদ্যালয়গুলো একদম শাটডাউন পর্যায়ে চলে গেছে। আপনার শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে পরীক্ষা সবকিছু বন্ধ, প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার 3 দফা দাবিতে। এবং বৈষম্যগুলো আসলে কোন জায়গায়, যে প্রত্যয় স্কিমের সাথে আসলে বৈষম্যটা কোথায়? শুনেন, আমি এখানে একটু পিছনে গিয়ে বলি। আমরা শিক্ষক, আমরা তো জেনেই অনেকে আসছি, অনেক বড় বড় চাকরি। আমরা যারা বাইরে, আমি ইউনিভার্সিটি অফ নটিংহাম থেকে পিএইচডি করেছি, বাইরে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে যারা কাজ করেছে, বাইরেও আমরা চাকরি নিতে পারতাম। আমি 2009 নিউজিল্যান্ডে ক্যান্টারবারি ইউনিভার্সিটিতে আমাদের একটা একাডেমিক্স টিমের নেতৃত্বে আমি ছিলাম। আমাকে কিন্তু অফার করেছিল যে আমি কাজ করবো কিনা ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারিতে। ওই যে টিকুআইয়ের টিটিসির টিচাররা ছিল, ঢাকা টিটিসির যে সাইড ছিল ডেপুটি, আমি টিম লিডার ছিলাম। আমি কিন্তু না, আমি বলছি না, আমি দেশে ফিরে যাব। আমাদের অনেকেই, কেন সেখানে তো টাকা বেশি, টাকার জন্য আমার করি নাই। আজকেরও যে আমি আমার কথা যদি বলেন, আমি আন্দোলন করছি দেশের জন্য, অনাগত ভবিষ্যতের জন্য। আজকের আমার বলতে ইচ্ছা করে, এই নীলমণি গুণ 75 সালের পরে কবি নীলমণি গুণ বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করে এই বটতলায়, সেখানে তিনি যে বলছিলেন যে আমি আজকার রক্ত চাইতে আসিনি, আমি কবিতায় শেখ মুজিবের কথা বলতে এসেছি। আমারও বলতে ইচ্ছা করে যে আজকে আমরা কোনো আন্দোলন বা আমার স্বার্থের কথা বলতে আসিনি, যে অনাগত মানুষের ভবিষ্যৎ, এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 30 লক্ষ শহীদের স্বপ্নের যে বাংলাদেশ, তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে যে এগিয়ে নিতে চাচ্ছেন, এগিয়ে নিচ্ছেন, সেই বাংলাদেশের কথা বলতে এসেছি। এখানে শিক্ষকদের স্বার্থে আমরা করছি তা না। আপনি এই বিশ্ববিদ্যালয়গুলো যদি অচল হয়ে যায়, অচল মানুষ চলবে, চাকরি করবে না, মানুষ করে না। এখন যারা শিক্ষক হয়, কোনো চাকরি না পেয়ে হয়, আপনি যত কারিকুলাম সংস্কার অমুক করেন, কোনো লাভ হবে যদি উপযুক্ত শিক্ষক না হয়। একটি শিক্ষা ব্যবস্থার প্রধান ফ্যাক্টর একাডেমিক্যালিও শিক্ষক। এই যে উপযুক্ত শিক্ষক না হলে কি শিক্ষার মান থাকবে? সেটাই তো আজকে যারা এটা করছে, তাদের ছেলেমেয়েরা কি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে? এখন যে বিশ্ববিদ্যালয় আছে সেখানেই শিক্ষক পাওয়া যাচ্ছে না, যোগ্য শিক্ষক। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবীরা থাকছে না, অনেকে জয়েন করছে না, জয়েন করে চলে যাচ্ছে আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়া, জাপানে, নিউজিল্যান্ডে, মালয়েশিয়াতে। আপনি কোন দেশ পৃথিবীতে শিক্ষায় না করতে পারছেন? আপনি কেন বাংলাদেশে ক্রমান্বয়ে প্রতি পদে পদে আমরা দেখি যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের কারা করছে? তারা দেশের শত্রু। দেশকে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছি আমরা। এই দেশকে বাঁচাবার জন্য আমি বললাম, এই 11 পরও আমরা কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী দেশে গণতন্ত্রের জন্য জীবনের ঝুঁকি আমরা নিয়েছি। সেদিনও ওই স্টেডিয়ামে খেলার মাঠে আমাদের, আপনারা জানেন যে আমাদের প্রতিরক্ষা বাহিনীতে ছাত্র লাঞ্ছিত হয়েছিল। তারা বলছিল তুচ্ছ ঘটনা। সেদিন যে স্পার্ক হয়েছিল, তার পাশে শিক্ষকরা ছিল, শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে। সুতরাং আজকের আমরা কিন্তু সেই জায়গায় আছি যে কোনো একটা ব্যবস্থা যখন করা হয়, আপনি তো এখন দেশ তো মধ্যমায় রয়েছে, আপনি উন্নত জায়গায় যেতে চান, তাহলে যে আমি যে শিক্ষক, আমি চাচ্ছি আপনাকে সেপারেট হায়ার স্কেল। আপনি তো প্রতিশ্রুতিবদ্ধ এই সরকার, তো সেখানে আপনি পেনশন একটা স্কিম নেন নতুন। যদি আমি এই জায়গায় ন্যাশনাল জায়গায় যাই, সেটা তো আমার বিদ্যমান ব্যবস্থার চেয়ে বেটার হবে। বাংলাদেশ তো ইউরোপ হয় নাই, বাংলাদেশ তো জাপান, অস্ট্রেলিয়া হয় নাই যে ওখানে আপনি একটা চাকরি নেবেন, সার্বজনীন পেনশন না, ওই সব দেশে আছে। আপনি একটা চাকরি নিলে লেকচারার $5,000 ডাউন পেমেন্ট করে আপনি একটা বাড়ির মালিক। আজকে আমার শিক্ষকরা ওই পেনশন রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওই পেনশনের টাকা দিয়া, প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়া সে তার ছেলে মেয়ে বিয়ে দেয়, উচ্চশিক্ষা করে, নিজে একটা ফ্ল্যাট ভাড়া করে বা কিনে সেখানে থাকে, তাই না? এই যে বেসরকারি শিক্ষক যারা, সেই হিসাবে তো অনেক জায়গায় গভর্নিং বডিতে আমি আছি। এই যে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে আমি দেখছি যে পিএফ ফান্ড থেকে টাকা নিয়ে চিকিৎসা করে, কিছু একটা কেনে, একটা ছোট একটা জমি কেনে একটা বাসা বানাবার জন্য। আপনি সেটাও পেনশন বাতিল করলেন। এই যে প্রত্যয় দিয়েছে, আমার আপত্তি, আগে পেনশন বাতিল করা হয়েছে। দ্বিতীয়ত এমনকি আমাদের যে সিপিএফ, সেইটাকে বাতিল করা হয়েছে। তাহলে আপনি সব কেড়ে নিচ্ছেন, আর কি দিচ্ছেন আপনি? আমাদের মন্ত্রী, আমি শুনলাম সেদিন অর্থমন্ত্রী ব্যাখ্যা দিচ্ছেন যে 42 বছর আপনি 5,000 টাকা করে দিলে 42 বছর পরে আপনি পেনশন পাবেন 1 লাখ, মনে করেন 80,000, আপনি 2 লাখ পাবেন মাসে। এখন ব্যবস্থা কিন্তু আমি অত পাবো না, কিন্তু আপনি এককালীন টাকা পাবেন না। তাহলে আমি কোথায় থাকবো?
আমার অবসরের পরে আমি গিয়ে কোথায় থাকবো বলেন? তা আমি কি রাস্তায় থাকবো? আমি কি একটা সরকারের কাছ থেকে ওই যে আশ্রয়ন প্রকল্পে একটা আবেদন করে বাসা নেব? আর 42 বছর পরে এই 1,80,000 টাকার মূল্য কত হবে? আজকের যে মূল্যস্ফীতি হয়েছে, আপনি 15-র আগে আমার যে বেতন ছিল, মনে করেন আমি গ্রেড অন একজন প্রফেসর, 15 আগে গ্রেড অনে বেতন ছিল 43,000 টাকা। সেই 43,000 টাকায় যে জিনিস আমি কিনতে পারতাম, আজকের কি 1 লাখ টাকা আমি সেই জিনিস কিনতে পারি? মাত্র 10 বছরের ব্যবধানও না। আপনি যদি 15 ধরেন, 43,000 টাকা আজকে 24 সালের, তাহলে 42 বছর পরে এই যে 1,80,000 টাকা, সেই টাকা তো 18,000 টাকার মূল্যমান হবে না আজকে। তাহলে সে টাকা দিয়ে আপনি কি করবেন? রাস্তায় রাস্তায় ঘুরবেন? শিক্ষকদের যদি এই অবস্থা হয়, আসলে শিক্ষার মান কোথায় যাবে? মান না, শিক্ষকতাই তো আসবে না। শিক্ষক আপনি পাবেন, আপনি চাকরিতে লোক পাচ্ছেন না। শিক্ষার মান একটা যে কোনো আবেদন করেন, সেখানে আমাদের যেই MA পাস ছেলেপানি তো লক্ষ লক্ষ আবেদন করে না, ওইরকম আপনি পাবেন। আমি বা একটা মেধাবী থাকবে না। তাহলে যদি মেধাবীরা শিক্ষক না হয়, সেই শিক্ষা ধ্বংস হওয়া মানে কি জানেন? দেশটি ধ্বংস হওয়া। আমরা তো শহীদের ঋণে, রক্তের কাছে আবদ্ধ ঋণে, আমরা জাতির পিতার রক্তের ঋণে আবদ্ধ। আমরা তো এটা মানতে পারি না। আর এরা যারা করছে, যারা বোঝাতে চাচ্ছে, তারা মূলত দেশের বিরুদ্ধেই কাজ করছে, মনে রাখতে হবে। সুতরাং শিক্ষকরা আজকে যে আন্দোলন করছে, আমি কোনো ক্রমে মনে করি না এটা শিক্ষকদের জন্য করছে, এটি দেশের জন্য করছে। আমার যারা শিক্ষার্থী, অনাগত যে মানুষ, ভবিষ্যৎ, তার জন্য করছি। ধন্যবাদ। আমি একটু ডক্টর কামরুল আহসান স্যার, আপনার কাছে একটু আসতে চাই, বৈষম্যের জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই, আপনাদের দাবিগুলোর বিষয়ে। ধন্যবাদ আপনাকে। বৈষম্যের জায়গাটার আগে আর একটু কথা যুক্ত করি। সেটা হচ্ছে, দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী গত বছর একটা 17ই আগস্ট উনি বললেন যে নতুন যে স্কিমটা হচ্ছে, এটা হচ্ছে সর্বজনীন এবং এখানে যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এটা আমি গতকাল পেনশন ব্যবস্থায় নাই তাদের জন্য। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় কিংবা UGC কারোর সঙ্গে অথবা বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্ব যারা করে কারোর সঙ্গে যোগাযোগ না করে 13ই মার্চ 2024-এ তারা একটা প্রজ্ঞাপন জারি করে এবং সেখানে প্রত্যয় নামে যেটা স্কিম করা হয়েছে সেটাই সবাইকে যুক্ত করেছে। ওখানে প্রায় 4.25 লক্ষ কর্মকর্তা কর্মচারী শিক্ষক সহ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে 17ই আগস্ট যে ঘোষণা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তার সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনের ওইভাবে সম্পর্ক নেই। এক। দ্বিতীয়টা হলো, আমরা তখন দেখলাম যে এই প্রজ্ঞাপনে যারা সরকারি চাকুরিজীবী, ইন এ ভেরি ট্রু সেন্স, আমলা ফর এক্সাম্পল, ওনারা এটার মধ্যে নেই। তখন বিশ্ববিদ্যালয় থেকে উষ্মা প্রকাশ করা হলো এটা এক ধরনের বৈষম্য। যারা এই নিয়মটা করেছে তারা তাদের নির্দিষ্ট যে GPF সিস্টেমে তাদের পেনশনটা, এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ তহবিলের অধীনে তারা এটা করে এবং তাদের সুবিধা হচ্ছে যে ওনারা, আমরা যে গ্র্যাচুইটির পরিমাণটা বললাম, এককালীন যেটা পায় সেটা অর্ধেক হচ্ছে এককালীন পায় আর বাকিটা মাসিক ভাতা হিসাবে পায়। অন্যরা কিন্তু কেউ এটা পায় না যারা হচ্ছে CPF সিস্টেমে, অর্থাৎ ভবিষ্যৎ তহবিলের যে CPF সিস্টেম সরকারিদের বাইরে, সেটাই কিন্তু আমাদের এটা পরে আন্দোলন করে আমাদেরটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরটা পরে এককালীন যেটা পাওয়া যায় সেটার অর্ধেক একবারে নেওয়া হয় আর বাকিটা মাসিক হিসাবে পেনশন হিসাবে দেওয়া হয়। এখন যে স্কিমটা করেছে, দেখুন, এমনিতেই তো স্কেলে পিছিয়ে আছেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনাগ্রহের জায়গা তৈরি হয়েছে। কারণ এখানে এক হচ্ছে যে আপনার যেটা সত্য কথা, দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে মর্যাদা এবং লেভেলটা সেটা কিন্তু একেবারে পিছনে চলে গেছে। দেখুন, শাসক দলের পক্ষে যারা আদর্শিক সমর্থন আছে, অবশ্যই মেধাবী আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শ্রদ্ধেয় সহ-আলোচক আছেন, বলুন বিগত সিন্ডিকেট নির্বাচনে সাদা দলের পক্ষ থেকে একজন প্রভাষক প্রার্থী দাঁড় করানোর কাউকে পেয়েছেন? তাহলে 400 মেধাবী সবাই কি শাসক দলের সমর্থক? এটা তো হতে পারে না। তার মানে হচ্ছে একদিকে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ শিক্ষকদের মান যেমন নষ্ট করছে, যোগ্য যারা আছে, যেটা সার্বজনীনভাবে নিয়োগের যেই নির্দলীয় নিয়োগের যে প্রক্রিয়াটা যদি হতো, সেটা যদি হতো তাহলে শিক্ষকের মান ঠিক থাকতো। আমরা বিশ্ববিদ্যালয়কেও সমালোচনা করব, আমরাও আমাদের অবস্থা খারাপ করছি, কিন্তু সেই জন্য দায় কার? দায় হচ্ছে যে অনুগত এবং সরকারের কথা শুনবে এরকম শিক্ষকদের মধ্যে যারা কম্প্রোমাইজ করে। শাসক দলে অনেক সচেতন এবং নৈতিকভাবে আলোকিত অনেক শিক্ষক আছে যারা কম্প্রোমাইজ করবে না, কিন্তু তারা বিবেচনায় আসে না।
ফলে সরকারের এই ধরনের ঔদাসীনতা এবং কক্ষিগত করবার যে চেষ্টাটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থাকে, সেটা যেমন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় আসার ক্ষেত্রে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অর্ধেক প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, আর বাকিরা আগ্রহ হারাচ্ছে। এটা জ্ঞান চর্চার জায়গা নেই, দলীয় চর্চার জায়গায় হয়ে গেছে। আর দ্বিতীয়টা হলো কি, মানে শেষ প্যারাকটা ঠুকে দিয়েছে হচ্ছে এই আমলারা। তারা এসে কী করলো, মাননীয় প্রধানমন্ত্রী যে গত বছরের যেই ডিক্লারেশনটা ছিল সেটার সাথে তাদের অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সম্পর্ক নেই। পরবর্তীতে এই অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সাথে সংসদে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে সরকারি চাকরিজীবীদেরকেও আগামী বছর 2025-এ 1 জুলাই থেকে অন্তর্ভুক্ত করা হবে। তার মানে হচ্ছে আপনারা এখন যা বলছেন কদিন পর ভিন্নটা বলবেন। এখন বলছেন যে যারা নতুন চাকরিতে ঢুকছে তাদেরই অবস্থা, দেশের যে দুর্গতি, অর্থ পাচার, লুটপাট যেভাবে হয়েছে এবং যারা এই নিয়মগুলো তৈরি করছে তাদের যদি আপনি তাদের এই টোটাল করের এই জায়গাটায় নিরীক্ষার জায়গায় নিয়ে আসেন, তাহলে লোম বাঁচলে কম্বল ফুরিয়ে যাবে। এই একটি অবস্থায় তারা, যেখানে প্রশ্নবিদ্ধ এই গ্রুপটা, আমি সবাইকে বলছি না, তারা প্রধানমন্ত্রীর যেই স্পিরিটটা ছিল সেটার সাথেও মিল রাখেনি। অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটা জারি করেছিল মার্চে, সেটার সাথে আবার অর্থমন্ত্রী মহোদয়ের সর্বশেষ বাজেটের যেই কথা যে আমরা ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদেরকেও অন্তর্ভুক্ত করব, তার মানে হচ্ছে যে আমরা যে বৈষম্যের কথা বলছিলাম যে তাদেরকে কেন বাদ দেওয়া হয়েছে, এটা অনেকটা এরকম হয়েছে আমি ওনাকে একটা আঘাত করেছি, অতএব সমতা রক্ষার জন্য ওকেও আর একটা চড় দেব। এটা কি কোনো নিয়ম হতে পারে? আঘাত করা কোনোভাবেই ঠিক না। আপনারা বঞ্চিত কেন করছেন? বিদ্যমান ব্যবস্থায় আপনাদের কাছে বাড়তি কিছু চাওয়া হয়নি। সেই জন্য আমি বলি যে এই যে প্রক্রিয়াটা, যেটা সবার জানা উচিত, সেটা হচ্ছে শিক্ষকরা বাড়তি কিছু চায় না। শিক্ষকরা যে জিনিসটা চায় যে শিক্ষকতায় যেন মেধাবীরা এটাকে একটা অপশান হিসাবে রাখে, জ্ঞান চর্চা, জ্ঞান উৎপাদনের জায়গা এটা। এবং এইখানে যদি আগ্রহ ঠিক রাখতে চান তাহলে অবসরোত্তর যে আর্থিক যেই ইয়েটা, যেই সাপোর্টটা, সেটা কিন্তু উইথড্র করলে একজন মেধাবী মানুষ ন্যায্যভাবেই তখন পুলিশ অফিসার হওয়ার চেষ্টা করবে, এসিল্যান্ড হওয়ার চেষ্টা করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা করবে। কেন সেটি? এটার কারণ হচ্ছে কেন আগ্রহ হারাচ্ছে? আপনি একটু আগে বলছিলেন যে অনাকর্ষণীয় হচ্ছে। দেখুন, অনাকর্ষণীয় হচ্ছে দুটা কারণে। একটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রথম শ্রেণীতে প্রথম হওয়া, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেয়েছেন, তিনি স্বর্ণপদক ফেরত দিয়েছেন। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে চাকরি দেওয়ার জন্য বলেছে হয় তাদের আত্মীয় স্বজন কাউকে বিয়ে করতে হবে, না হলে দলীয় একটা বিবেচনা। সে বলছে যে আমার স্বর্ণপদক ফেরত নেই। এটা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। তাহলে এরকম একটা মানুষকে বিয়ে করে অথবা রাজনৈতিক দাসত্ব স্বীকার করে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হয়, আপনি তো ওই প্রক্রিয়া এখানে অর্ধেক নষ্ট করে দিলেন। বাকিটা হচ্ছে আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তার জায়গাটা হচ্ছে, ধরুন আমি ডিজার্ভ করে 3টে, আমি নিজেও বিসিএসে চান্স পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে যাব, বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে তুমি উপার্জন যেটা করবে, তুমি যেহেতু বিশ্বাসী, দায়বদ্ধ তোমার প্রভুর কাছে, তোমাকে কিন্তু হিসাবটা দিতে হবে, সবাই তোমার কাছ থেকে নেবে। আই ডিসাইডেড টু বি টিচার অফ ইউনিভার্সিটি, রাইট? ফলে এইভাবে কেন হচ্ছে, মোটামুটি আকর্ষণীয়, শিক্ষকদের সবাই সম্মান করে এবং এটা হচ্ছে প্রথম শ্রেণীর চাকরি। আমি অর্ডার করছি। এখন আমাদের বাচ্চারা যে কাজ করে, যে এ পর্যন্ত যারা এই সম্পদের পাহাড় গড়েছে, প্রভাব তৈরি করেছে, সরকারের সমীহ আদায় করতে পেরেছে, তারা শিক্ষক নয়, বরং শিক্ষকদের অনুগত করেছে এই সরকার। আর যাদেরকে প্রশ্রয় দিয়েছে তারা হচ্ছে বেনজির আজিজ আর এই মতিউরের মতো, যে ছাগলকাণ্ডের মতিউর, এরাই তো সুবিধা পাচ্ছে। তাহলে কেন আমার একটা মেধাবী ছেলে এইভাবে নিরীহ অবস্থায় শিক্ষক হতে যাবে? তার তো কোনো প্রয়োজন নেই। এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা, যার অভাব রয়েছে, অনেকের চাহিদা রয়েছে, সেই মানুষটা কি চাইবে? আমি আমার পরিবার, আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকি এবং আমার দায়বদ্ধতা নেই। এবং সরকারি কর্মচারীদের আপনি জানেন তাদের বিরুদ্ধে মামলা করতে হলে কি করা আছে? ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিতে হয়। যেখানে 1979 সনের সরকারি কর্মকর্তা কর্মচারী আইনে বলা হচ্ছে বাৎসরিক হিসাব দিতে হবে। সেটাকে আবার আন্ডারমাইন করেছে আরেকটা নিয়ম করে, যে ঊর্ধ্বতন কর্মকর্তার পারমিশন নিতে হবে। এই মতিউর আর বেনজিরের মতো ঊর্ধ্বতন কর্মকর্তার পারমিশন যদি নিতে হয়, পারমিশন তো অবশ্যই পাবে না, তবে বিনিময় কি? তাদের ওখানে নিজস্ব সম্পত্তি, রিসর্ট কিংবা ফ্ল্যাটের টাকা হিসাবে ওগুলা
অন্যভাবে ইয়ে হয়ে যাবে। আমরা তো দেখলাম এনবিআর এর মানে শিক্ষকতার পেশা কি মানে মানে ম্লান হচ্ছে। দেখুন আমি সেই জন্য বলছি কি, যদি শিক্ষকতা একদম স্ট্রেইট আসি, শিক্ষকতায় আসে আমি কেন আসবো? প্রথমত আমাকে দলীয় আনুগত্যের এই জায়গাটা মারাত্মকভাবে, আপনি জানেন যে শিক্ষক নিয়োগের এখন যে প্র্যাকটিস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে, আপনি যদি বিরোধী দলের একজন প্রভাষক প্রার্থী খুঁজে না পান, তার মানে আপনি যতই মুখে বলেন দলীয় বিবেচনায় নিয়োগ হচ্ছে না। আমি বলছি না মেধাবী না, অবশ্যই ওখানে 50%-এর বেশি অসম্ভব মেধাবী আছে, বাকিরা তো দলীয় বিবেচনায় আসছে। এই মেধাবীরা আসতে পারতো, এটা হচ্ছে একটা প্রতিবন্ধকতা। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি পেনশনের পর 80 লক্ষ টাকা পাবেন, আপনি সারা জীবন সৎ থাকবেন, আপনি একটা ফ্ল্যাট না কিনেন, অন্তত একটা জমিতে টিনের ঘর করে থাকবার জন্য আজ থেকে 30 বছর পর যে জয়েন করবে 80 লক্ষ টাকায় টিনের ঘরও করতে পারবে না একটা জায়গায় কিনে। টাকাও বাড়বে যদি আগের পেনশন বহাল থাকে, তাহলে তো টাকা বাড়বে। কিভাবে আমাদের বহাল থাকবে স্কুলের সাথে না, কিভাবে বহাল থাকবে, কিভাবে সমস্যা হবে আমি বলি। এখনকার যে সিস্টেম, এটা একটু বলা বোধ হয় জরুরি, যেটা আমি আপনি যেটা জানতে চাচ্ছেন আমি সংক্ষেপেই করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখুন, এখন যে সিস্টেমটা, এই সিস্টেমটায় আমরা প্রভিডেন্ট ফান্ড থেকে 10% দেই, গভর্নমেন্ট বাকিটা দেয়। নতুন সিস্টেমে যেটা হচ্ছে এই ফান্ড এবং 20%-এর চাপ আসবে একটা, কিন্তু এখন পেনশনের জন্য আসবে। তাহলে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা কোনো প্রকার আমরা পেনশনের জন্য 1 পয়সা না দিয়েও আমরা কি পাচ্ছি, 80 লক্ষ 73,000 ওইটা বলা হয়েছে। উনি বলছে যে একটা হলো তো নতুন পড়তে হলে তো শিক্ষকদের রাস্তায় দাঁড়াতে হবে, আর শিক্ষকতার লোক আসবে না। না না, কিন্তু অবস্থার কথা না না, বর্তমান অবস্থায় মানে কি, বর্তমান অবস্থা তো আপনি তো 80 লাখ 73,000 টাকা পাচ্ছেন, তাহলে প্রভিডেন্ট ফান্ড থেকে পাবেন। না না, এই জিনিসটা কিভাবে পাচ্ছেন, এই জিনিসটা এখন নেই। তার মানে হচ্ছে যে আপনার বেতন থেকে 1 টাকা, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আপনি 1 টাকাও কাটবেন না, কিন্তু এই মুহূর্তে আপনার বেতন থেকে স্ট্রেট 10,000 টাকা কাটবে। যেই লেকচারার আমি বলেছি, হ্যাঁ আমি আপনাকে একদম, আমাকে 2 মিনিট সময় দেন, আমি স্ট্রেট বলে দিচ্ছি। আগের স্কিমে কি ছিল, বেতন থেকে 1 টাকাও কাটা হবে না, এখন 10% কাটা হবে। তাহলে যে 22,000-এর স্কেলে একটা লেকচারার ঢুকবে, যার মা বাবা গ্রামের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির আশার একমাত্র প্রদীপ, যে সে আরও 10% টাকা দিলে সংসারে চলবে কি করে, যেখানে মূল্যস্ফীতি 12%-এ নিয়ে গেছেন। দ্বিতীয়টা হচ্ছে আপনি 80,73,000 টাকার যে গ্র্যাচুইটি এককালীন যেটা পাওয়ার কথা, এটা দিবেন না এবার। তাহলে আমি রিটায়ারমেন্টে যাওয়ার পর একবারেই না, 0 শূন্য। এরপরে হচ্ছে 10% করে কেটে নেওয়া হবে, কিন্তু কোনো গ্র্যাচুইটি দিবে না। কিন্তু কি দিবে, কিভাবে দিবে আমি বলে দেই, আমি এটা ক্লিয়ার করে দেই কিভাবে দিবে। এই মুহূর্তে তারপরেও আমরা পেনশন হিসাবে 45,790 টাকা করে পাই প্রতি মাসে, কিন্তু আমরা কিন্তু 1 টাকাও দেই না, এবং ওই 80,73,000 টাকা পাই। এইবার এখন যে করবে 1,24,660 টাকা দিবে কি প্রতি মাসে দিবে। তাই আপনি ধরেন 65 বছরে রিটায়ার করলেন, 5 বছর জীবিত আছেন, 5 বছর এটা পাবেন। আপনি এই টাকা দিয়ে খাবেন, ইনফ্লেশনের যে অবস্থা হবে, নাকি আপনি বাসা ভাড়া দিবেন, নাকি আপনি ইয়ে করবেন। তার মধ্যে আরও বড় কথা হচ্ছে কি, এই মুহূর্তে বিদ্যমানটায় আপনি যে পেনশনটা পাবেন, এই পেনশনটা কিন্তু আপনি যতদিন বাঁচবেন অতদিন পাবেন, এটার কোনো বার নেই, এবং আপনার নমিনি যতদিন বাঁচবে অতদিন পাবে। এখন বলা হচ্ছে আপনার নমিনি, আপনি যদি মারা যান, আপনার নমিনি 75 বছরের যে বার আছে তারপর আর পাবে না। তার মানে আমার স্ত্রী বা আমার ডিপেন্ডেন্ট নমিনি যদি 95 বছর বাঁচে, 20 বছর তাহলে না খেয়ে থাকবে? এটা কি বৈষম্য নয়? জি, আমরা আসবো, আমরা আরও নিশ্চয়ই আলোচনা করব। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে 2জন অতিথি আছেন। আমরা একটু আবারও যেতে চাই। আমি ওহিদুজ্জামান স্যার, আপনাদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আসলে বিশ্ববিদ্যালয়গুলো এখন শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই আন্দোলন কতদিন চলবে? ধন্যবাদ আপনাকে। আমি একটু আমাদের সামনের দিকের কর্মসূচিগুলোকে একটু জানতে চাই। কামরুলের একটু আমি দুই একটা কথা বলি, যা আজকের খুবই অপ্রাসঙ্গিক ছিল এটা, এবং ঠিকও না। আজকে যে শিক্ষক নিয়োগ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, মেধার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হচ্ছে, এবং আপনি ঢাকা স্টাডি নেন, কারা নিয়োগ হচ্ছে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, তারাই নিয়োগ হচ্ছে। এখন কামরুল যে কথাটা বলছে যে সাদা দলের কেউ ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তার মানে সাদা দল, বিএনপি, জামাত, অন্য দল, জাতীয় পার্টি, বাম, ডান নিয়োগ পাচ্ছে না, আমি সেটা মনে করি না। এখন বাংলাদেশের সবাই আওয়ামী লীগ, কয়েকজন ওই হাতে গোনা ছাড়া, মানে একেবারে যে দলই করুক বাহ্যত আওয়ামী লীগ, সেই অবস্থায় তো দেশ কালচারালি আছে, সে কারণে হয়তো পাওয়া যাচ্ছে না। এটাও একটা শিক্ষকদের যে আর্থিক নিরাপত্তার অভাব,
এবং শিক্ষকরা যে চরম কষ্টে আছে সেটা তারই কারণ হলো যে যারা ক্ষমতাসীন যে দল আছে সেটা আওয়ামী লীগ থাকুক যেই থাকুক, সাম্প্রতিককালে হয়েছে মধ্যবিত্ত শিক্ষক ছাত্র, আগে বাংলাদেশে সবসময়ই এটা অ্যান্টি গভর্নমেন্ট পজিশনটা বেশি থাকতো। সাম্প্রতিককালে দুই কারণে হয় না হয়তো, একটা হলো তো বিরোধী দল বলতে কিছু নেই, আর এটা তো সত্য যে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো দেশটাকে একটা অত্যন্ত কঠোর পরিশ্রমের মধ্য দিয়া একটা দেশটাকে একটা ডাইরেকশনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সুতরাং সেখানে অন্য দলের আর ওনাদের তো কোনো সেই ওই রকম আপনার একটা বিরোধী অবস্থানে থেকে কনস্ট্রাকটিভ একটা ভূমিকা রেখে নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে সেটা তো নেই। আরেকটা মধ্যবিত্ত শ্রেণীর আমাদের চরিত্রও নষ্ট হয়েছে, যে আমরা কি পেলাম, আমি কি পেলাম, সেই জায়গাটা তো আছে। সেই কারণে হয়তো ওই দল নির্বাচনে দাঁড়াবার ক্যান্ডিডেট পায় না, তার মানে ওই দলের মতাদর্শ লোকরা হচ্ছে না শিক্ষক, তা না। আরেকটা হলো যে এই যে হাউস টিউটর হওয়া, অন্য অন্য নানা ছোট ছোট পদে যাওয়া বা কিছু জায়গা যারা প্রশাসনে থাকে সত্যিকার অর্থে যারা বাস্তব, সেটাই আমি বলবো। এবং এইসব জিনিস শুরু হয়েছে আমি বলবো সেই 91 সাল থেকে, যে তারা সেই দলের লোকরাই একটু সুযোগ পায়, অথবা যে কেউই পায়, কিন্তু ওইটা পাওয়ার জন্য হয়তো অনেকে মনে করে যে আমি যদি ওই দল দিয়ে দাঁড়াই বা ওই মতে কথা বলি তাহলে হয়তো আমি এটা হতে পারবো না। তো আপনি চিন্তা করে দেখেন, একটা মেধাবী ছাত্র, আর আমাদের মেধাবী ছাত্র সবাই বড় লোকের ছেলে হতে তা না, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল জনগোষ্ঠীর বিশ্ববিদ্যালয়। আমার মনে আছে আমি তখন ডাকসুতে ছিলাম, প্রফেসর মান্নান স্যার বলছিলেন চ্যালেঞ্জ করে, যেটা বাংলার অক্সফোর্ড না, এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের বিশ্ববিদ্যালয়। যে একটি সামন্ততান্ত্রিক কাঠামোতে অক্সফোর্ড হয়েছিল সেটি না, এটা যে সেই আমরা যখন পড়ছি সামনে বসতে পারতাম না, ওই গ্রামের, আমি নরসিংদী থেকে আসছি, স্যার বলছিলেন আজকের আমার ছাত্র একজন পিয়নের যে ছেলে, একজন দিনমজুরের যে ছেলে আছে, বাসায় আমাদের কাজ করে, আমরা আই এম সরি টু সে আমরা বলি বুয়া বা এরকম, তার ছেলেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, পাশ করে জাজ হয়, এডমিন ক্যাডারে যায়, কিংবা ইউনিভার্সিটির শিক্ষকও হতে পারে। তারও কিন্তু আমরা সে পিছিয়ে বসবে তা না, বরং আমরা যারা শিক্ষক অনেক সময় এদের প্রতি আরও বেশি নজর দিয়ে থাকি। স্যার, এই আপনাদের আন্দোলনটা আমি যে কথাটা বলছিলাম এই কথাটা বিশেষ করে দিই, তো এই যে একটা কারণ, এটা একটা কারণ আছে, তাহলে শিক্ষকের কোন অবস্থায় আছে যে তার একটা ন্যূনতম একটা সুবিধা পাওয়ার জন্য, নট শিক্ষক হওয়ার জন্য, সারভাইভ করার জন্য অনেক সময় এতটুকু নত থাকতে হয়। এই কারণেই তো আমরা এই স্ট্যান্ডটা নিয়েছি যে না, এইটা আপনি বলেন যে আমাদের যে পেনশন ব্যবস্থা বহাল আছে তার চাইতে আপনি আমাদের বেশি সুযোগ দিয়েছেন, আপনি বেশি দেবেন, দেশ মধ্যমার হয়েছে দেশে। আরেকটি হলো কারণ আনে তো আপনি মেধাবীদের পাবেন না, আপনি দেশটাকে এগিয়ে নিতে চাচ্ছেন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে যাচ্ছেন, এআইয়ের দিকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইয়ের দিকে যাচ্ছেন, তা সেখানে তো আপনার মেধাবী লোক লাগবে। শিক্ষক তো কারিগর যদি খারাপ হয় তার উৎপাদন তো ভালো হবে না, এই একটা জিনিস। আর আমরা যে কথাটা আগেও বারবার বলছি যে আমরা শিক্ষার্থীদের জন্যই করছি, অনাগত বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমরা করছি। কারণ আজকের যে মেধাবী শিক্ষক সে তো এইখানে শিক্ষক হবে, আমার জন্য এখন পর্যন্ত আমার উপরে খরচ পড়ে নাই। দ্বিতীয় কথা হলো, বিশ্ববিদ্যালয়টি যদি ধ্বংস হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে যদি মেধাবীরা না আসে, এটি যদি ডিগ্রেডেশন হয়, তাহলে আমার যে অনাগত যে শিশুটি, অনাগত ছাত্রটি, সেখানে কি পড়বে, তার মান কোথায় যাবে? সবাই তো আমার ওই বেনজির মতিউর বা ওই আমাদের আমলা ভাইদের বা আমাদের সেই সকল রাজনীতিবিদ যারা রাতারাতি একেবারে আলাউদ্দিনের চেরাগে গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, তাদের সন্তান না, তাদের তো অসুবিধা নাই। আজকে যারা এরা করছে তাদের কেউর সন্তান কি বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে? আমি যদি আপনার কাছে একটা প্রশ্ন করি, একটা তো হলো বৈষম্যমূলক, আর একটা কারণে যে আমি পাবো পেনশন 30শে জুন যে জয়েন করছে আমার যে শিক্ষক, সে কিন্তু পেনশন ব্যবস্থায় আছে, আর 1 জুলাই পরদিন যে জয়েন করছে সে পেনশন ব্যবস্থায় থাকবে না। এটা চরম বৈষম্য না? আর একটা হলো যে আমার একটা প্রশ্ন, এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বিদেশে পড়ে, আমেরিকাতে, কানাডায়, অস্ট্রেলিয়া, ব্রিটেনে, ইউরোপে, জাপানে,
তারা যে টাকা পাঠায়, বিশেষ করে যারা প্রাইভেট ফিনান্সে পড়ে, সেই টাকাটা বাংলাদেশের, নিশ্চয়ই আমি উকিল নোটিশ দেবো বাংলাদেশ ব্যাংকে, এই আপনাদের বলে গেলাম তথ্য আইনে, অধিকার আইনে, যে কতজন ছাত্র, কতজন অভিভাবক পারমিশন নিয়ে টাকা পাঠাচ্ছে, তাহলে তারা টাকা পাচার করছে। আপনি দেখছেন পরিকল্পনা, এই যে সদ্য প্রয়াত মানে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে 92,000 কোটি টাকা প্রতি বছর পাচার হয়। কারা করছে? এবং সেই ছাত্ররা যখন ওখানে পড়াশোনা করে চাকরি নেয়, এস্টাবলিশড হয়, তখন এই সকল লোকদের, সেখানে আমাদের ইউনিভার্সিটি অধ্যাপক যে নাই তা না, তাদের সম্পত্তি বিক্রি করে, হুন্ডি করে সেই টাকা কিন্তু ওই বিদেশে পাচার হচ্ছে। তাহলে আজকে যদি আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে সেই জায়গায়, একদম শেষ দিকে চলে সেই জায়গায় ঠেলে দেন, কতদিন চলবে? 1 মিনিটে যদি আমি বললাম যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের চলবে, আমাদের যে এই আমাদের যে প্রজ্ঞাপন সেটি প্রত্যাহার করা, উচ্চতর এবং পৃথক বেতন স্কেল দেওয়া এবং আমাদের সুপার গ্রেড দেওয়া, 3 দফার দাবিতে চলবে। আজকের আমরা হয়তো সর্বাত্মক বন্ধ করেছি, প্রয়োজনে রাজপথে নামবো, প্রয়োজন হলে আমরা যা করা দরকার, কারণ এটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আমার সন্তানের জন্য, আমার শহীদের কাছে আমার ঋণ, সেটিকে সত্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর কামরুল হাসান স্যার। আপনাকে দিয়ে শেষ করতে চাই, আন্দোলন আর কতদিন চলবে এটি? কারণ আজকে আপনারা সর্বাত্মক আন্দোলনে গিয়েছেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একদম শাটডাউন অবস্থা, শিক্ষার ক্ষতি হচ্ছে। ঠিক বলেছেন। শিক্ষা যেহেতু মানুষের নিঃশ্বাস, দেখুন একটা ডাক্তার খুব ক্রিটিক্যাল একটা রোগীকে চিকিৎসা করে প্রাণ যাওয়ার আগ পর্যন্ত, ফলে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবার যে প্রক্রিয়াটা চালু হচ্ছে, আমাদেরকে ধ্বংস করার আগ পর্যন্ত আমাদের সারভাইভ করার চেষ্টা করতে হবে। এটা আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না, এটা হচ্ছে অনেক মানুষের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ। এই বাংলাদেশকে এই রকম শাসকদের হাতে ছাড়বার জন্য আমরা রক্ত দেইনি। রক্তের ঋণ পরিশোধ করতে যদি চাই, শিক্ষা হচ্ছে মেরুদণ্ড, ওই জায়গায় হাত দিতে হবে। এবং আমি আপনাকে একটা কথা শুধু একটু বলি, যে ওই যে বৈষম্যের জায়গাটা একটু রয়ে গেছে, যে বছরে যে পেনশন 5% বাড়ে এখন আমাদের, নতুনটায় নেই। এলপিআরে যখন আমরা যাই, একটা ছুটির ব্যবস্থা আছে, এখানে কিছুই বলেনি নতুনটায়। তারপর হচ্ছে আমাদের শিক্ষকদের কিন্তু 65, কর্মকর্তাদের 62 এবং কর্মচারীদের 60। নতুনটায় পেনশনের এইজ লিমিট করা হয়েছে 60। তার মানে শিক্ষকদের 65 বছরের যেটা, এটাকে 60 বছরে নামায় আসার একটা কুৎসিত ষড়যন্ত্রের পার্ট আমি মনে করি এটাকে। আপনি কতভাবে একজন এই পেনশন স্কিমের একজন কর্মকর্তা একটা বক্তব্য দিচ্ছিলেন যে এখানে কোনো বৈষম্য দেখছি না। আসলে হচ্ছে কি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমি জানি না যাদেরকে এইভাবে পড়াশোনা করেছেন সঠিকভাবে, হয়তো ওনাদের অর্থনৈতিক দিক বিবেচনা করে বলছেন। অর্থনৈতিক দিকের সাথে না, ক্যালকুলেশনেও তো ভুল। উনি যে কথাটা বলছেন, আমি বিশ্বাস করি যে ওনারা আবার রিক্যালকুলেট করবেন, স্বাভাবিক দৈহিক মানসিক অবস্থায় ফেরত এসে মানে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি যারা আছে তাদের সাথে কথা বলে যদি এটা করে, এটা সরকারেরও লাভ এবং দেশের জন্য তো এটা নিঃশ্বাস। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এই জায়গায় আসতে হবে। আর সর্বশেষ একটা কথা বলি, মাসিক দেখুন, যিনি অবসরে যাবেন তার কি ঈদ নেই, চাঁদ নেই? মাসিক যে চিকিৎসা ভাতা, তার কি রোগ নেই? বয়সকালে তো রোগ আরও বেশি হয়। একজন মানুষ সারা জীবন আপনাকে শিক্ষা দিল, আমলাদের বা আমি বলি না এটা বাদ দেখ, ওনাদের গাড়ি কেনার জন্য কিন্তু, বিলাসবহুল গাড়ি কেনার জন্য কিন্তু 1.5 কোটি টাকার মতো দিয়ে দিচ্ছে, ড্রাইভারের স্যালারি পর্যন্ত দিয়ে দিচ্ছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দরকার নেই এসব। ওনারা বলে যে মাস্টাররা চলবে হচ্ছে ছাতা হাতে নিয়ে টিপ টিপ করে হাঁটবে, অসুবিধা নেই, আমরা হেঁটেই চলবো। কিন্তু আমাদের চিকিৎসার ব্যবস্থাটা কেন উঠিয়ে দেওয়া হচ্ছে? তাহলে কি আমরা এমন ছাত্র প্রডিউস করেছি যারা নৈতিকভাবে অত্যন্ত অন্ধকারে ডুবে গেছে এবং একই সঙ্গে যোগ বিয়োগও ভুলে গেছে? কি করে বলে যে বৈষম্য নেই? এই 4-5টা পয়েন্ট আজকের পত্রিকার হেডলাইন। I really request them to go through this printed news. This is enough. একটা পত্রিকার, আমি নামই বলে দিই, প্রথম আলোর লিড নিউজটা আজকে পড়তে বলবেন। আমরা কি স্বাভাবিক অবস্থায় আছি মানসিক? আমরা কি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবো? আপনাদের সন্তান একদিন বলবে, যখন অযোগ্য, অপদার্থ এবং দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখবে ইন্টারমিডিয়েট পাশ করা ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চেয়ে ভালো জানে, তখন তারা বিশ্ববিদ্যালয়ে বিমুখ হবে। এ দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র কে করছে? আমি তো মনে করি যে এদেশে গণতন্ত্র ধ্বংস হচ্ছে যে প্রক্রিয়ায়, মূল্যবোধ ধ্বংস হচ্ছে যে প্রক্রিয়ায়, এবং তার পার্ট হচ্ছে শিক্ষাকে ধ্বংস করা। এখনও যারা ভাবছেন
এটা বিরোধী দলের বিরুদ্ধে যাবে, এটা আর গরিব মানুষের বিরুদ্ধে যাবে। মনে রাখবেন ভরতচন্দ্রের কথা সেটাই সঠিক। আপনার শহরে যদি আগুন লাগে দেবালয় এড়ায় না। বিশ্ববিদ্যালয়গুলো শেষ করে দিয়েছে এবং এখনও শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে আমি শিক্ষকদের আহ্বান জানাতে চাই, আপনাদের শেষ নৈতিক দায়িত্বটি পালন করুন। হয় আপনারা শিক্ষা ব্যবস্থাকে বাঁচান যতদিন আমাদের নিঃশ্বাস থাকে, কারণ এটা এই আমাদের জাতির নিঃশ্বাস। শিক্ষা যদি না থাকে এই জাতি ধ্বংস হয়ে যাবে, এই জন্য দেশ স্বাধীন হয়নি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর কামরুল হাসান এবং ওহিদুজ্জামান স্যার, আপনাদের দুজনকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই সন্ধ্যা এখানে শেষ করতে হবে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।